ইসরায়েলকে আবারও $7 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বোমা দিচ্ছে আমেরিকা। ইরানের চাবাহার বন্দর নিয়ে বিপাকে ভারত। লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহ থাকা চলবে না বলছে মার্কিন দূত। সর্বশেষ জানিয়ে দিব 3 জিম্মির বিনিময়ে 183 ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ। ইসরায়েলকে আবারও $7 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বোমা দিচ্ছে আমেরিকা। ইসরায়েলের কাছে আবারও $7.4 বিলিয়ন বোমা ও ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা এরই মধ্যে অনুমোদন দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গাজার যুদ্ধের শুরু থেকে মার্কিন অস্ত্র ও বোমা ব্যবহার করছে ইসরায়েল। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট $6.75 বিলিয়ন বোমা ও $660 বিলিয়ন ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি করেছে। ডিএসসি এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের ক্ষমতা উন্নত করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নির্দেশ দেওয়া হয়েছে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কার্টোচ বলেছেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। কার্টোচ বলেছেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে আমি নির্দেশ দিয়েছি। গাজাবাসীরা তাদের গ্রহণে রাজি এমন কোনো দেশে তারা চলে যেতে পারেন। তার আরও দাবি, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের মতো দেশগুলো গাজার যে কোনো বাসিন্দাকে তাদের দেশে গ্রহণ করতে আইনগত বাধ্য। ইরানের চাবাহার বন্দর নিয়ে বিপাকে ভারত। পারস্য উপসাগরের তীরের দেশ ইরানকে সাজা দিতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার জালে দেশটিতে জড়িয়ে ফেলতে চাইছেন তিনি। তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। ট্রাম্পের এই পদক্ষেপে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ার আশঙ্কায় রয়েছে নয়াদিল্লি। পশ্চিম এশিয়ার শিয়া মুলুক ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক আদায় কাজকলায়। ট্রাম্পের লাল চোখ উপেক্ষা করে লাগাতার সামরিক শক্তি বৃদ্ধি করেছে তেহরান। এই দুঃসাহসের সাজাও তারা পেয়েছে। ইরানের উপর বিপুল আর্থিক নিষেধাজ্ঞার চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের দেশ ইরানের দক্ষিণাঞ্চলে চাবাহার বন্দরটি নির্মাণ করেছে দিল্লি। এতে ইরানের উপর নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কর্মকাণ্ডের জন্য ভারতকে ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন তা প্রত্যাহার করেছে বলে খবর প্রকাশ্যে এসেছে। এই ইস্যুতে ইতিমধ্যেই মুখ খুলেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের উপর আর্থিক চাপ বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। পরমাণু অস্ত্র তৈরির পথে দ্রুত এগিয়ে চলেছে পশ্চিম এশিয়ার শিয়া মুলুক, যা একেবারেই জবরদস্ত করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। কৌশলগত দিক থেকে চাবাহার বন্দরের গুরুত্ব ভারতের কাছে অপরিসীম। এর সাহায্যের মধ্যে এশিয়ার বাণিজ্য করে থাকে ভারত। চাবাহারের রাস্তায় আফগানিস্তান থেকে শুরু করে উজবেকিস্তান এমনকি রাশিয়া পর্যন্ত পণ্য পরিবহন চালাচ্ছে নয়াদিল্লি। মধ্য এশিয়ার ভারতীয় পণ্য পৌঁছানোর পথে সবথেকে বড় বাধা হলো পাকিস্তান। এশিয়া মাইন ও ভারতের মাঝে অবস্থান হওয়া এই সুবিধা এতদিন ভোগ করে আসছিল ইসলামাবাদ। ফলে পণ্য পরিবহনের জন্য কতটা বাধ্য হয়েই ইরানকে বেছে নেয় নয়াদিল্লি। চাবাহার বন্দর নির্মাণের জেরে পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ার খাদ্য বাণিজ্য শুরু করেছিল ভারত। এক্ষেত্রে শিয়া ভূমি ব্যবহার করলেও আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছিল না নয়াদিল্লিকে। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই নীতি বদল করার সিদ্ধান্ত বাড়ল নরেন্দ্র মোদীর সরকারের। ইতিমধ্যে চাবাহার বন্দরে বিপুল অর্থ বিনিয়োগ করেছে ভারত। গত বছর সংশ্লিষ্ট বন্দরটি নিয়ে তেহরানের সঙ্গে 10 বছরের একটি চুক্তি করে নয়াদিল্লি। সেখানে বন্দরটির উন্নতিতে বহু কোটি অর্থ লগ্নির কথা বলা হয়েছে। এছাড়া চাবাহার এলাকায় পাঠানো গত উন্নতির জন্য 25 রুপি বিনিয়োগের কথা রয়েছে ভারতের। 2018 সাল থেকে শিয়া লুকুটির সমুদ্র ঘাঁটিতে নিয়ন্ত্রণ করছে ইন্ডিয়া প্যাট্রিক গ্লোবাল লিমিটেড বা ISPN নামক সংস্থা। চাবাহার বন্দর ব্যবহারের ব্যাপারে একটি দ্বিপক্ষিক চুক্তি করেছে নয়াদিল্লি। সেখানে ভারত ও ইরান ছাড়াও রয়েছে আফগানিস্তান। আর্থিক বিশ্লেষকদের এক অংশের দাবি, ট্রাম্প প্রশাসনের নীতি বদলের জেরে থেমে যেতে পারে চাবাহারের পরিকল্পনা মতো উন্নয়নের কাজ। যুক্তরাষ্ট্রের জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, ইরানকে দেওয়া কোনো আর্থিক ত্রাণ তহবিলে বন্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞার মধ্যে চাবাহার বন্দর প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত বলা বাহুল্য। ওয়াশিংটনের নতুন এই বিজ্ঞপ্তিতে সেখানে কাজ চালিয়ে যাওয়ায় ভারতের পক্ষে যথেষ্ট কঠিন হবে। লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহ থাকা চলবে না বলছে মার্কিন দূত।
মার্কিন উপ-মধ্যপ্রাচ্য বিশেষ দূত রন কান শুক্রবার বলেছেন, লেবাননের নতুন সরকারে হিজবুল্লাহর উপস্থিত যুক্তরাষ্ট্রের জন্য একটি লাল রেখা। তিনি দাবি করেছেন, লেবাননের আগামী সরকারে হিজবুল্লাহ প্রতিনিধিত্ব করতে পারবে না। বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আইডেনের সঙ্গে সাক্ষাৎকারের পর ওগাসান বলেছেন, আমরা স্পষ্ট করে দিচ্ছি, হিজবুল্লাহ লেবাননের জনগণকে সন্ত্রাসবাদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে না এবং এর মধ্যে সরকারে তাদের অংশগ্রহণও অন্তর্ভুক্ত। তিনি আরো বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করেছে এবং আমাদের মিত্র ইসরায়েলের প্রতি আমরা কৃতজ্ঞ। ওরগাসান উল্লেখ করেছেন, দীর্ঘ 1 বছরের সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে 2 মাসের সর্বাধিক যুদ্ধে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের নিয়োগ পাওয়া ওরগানের একটি প্রথম সরকারি বিদেশ সফর। লেবাননের নতুন সরকার পাঠানোর প্রচেষ্টা থমকে আছে। জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী মনোনীত হলেও এখনও সরকার গঠন সম্ভব হয়নি। সরকারে হিজবুল্লাহর অন্তর্ভুক্তির সম্ভাবনার সম্পর্কে মার্কিন অবস্থান সম্পর্কে জানতে চাইলে ওগানান বলেছেন, আমি অবশ্যই হিজবুল্লাহকে ভয় পাই না। আমি তাদের ভয় পাই না কারণ তারা সাময়িকভাবে পরাজিত হয়েছে। আমরা আমেরিকার স্পষ্ট লাল রেখা নির্ধারণ করেছি এবং তারা লেবাননের জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ভীত করতে সক্ষম হবে না এবং এর মধ্যে সরকারে অন্তর্ভুক্ত আসছে। লেবানন ও বিশ্বজুড়ে হিজবুল্লাহর সন্ত্রাসবাদের শাসনের সমাপ্তি শুরু হয়েছে এবং এটি শেষ হয়ে গেছে। তিনি আরো যোগ করেন, এই সাক্ষাৎকারের সৎ ও যোগ্য ব্যক্তিরা দুর্নীতির অবসান, হিজবুল্লাহর প্রভাব কমানো এবং দেশটিকে পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার পথ তৈরি করবেন। লেবাননের প্রেসিডেন্ট দাউনের মিডিয়া অফিস জানিয়েছে, ওগানানের সঙ্গে বৈঠকে তিনি নতুন সরকার গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারের গঠনের জন্য আলোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে, যার লক্ষ্য একটি কার্যকর ও সমন্বিত সরকার গঠন করা বা লেবাননের জনগণের প্রত্যাশা পূরণ করবে। ওগানারের বক্তব্যের পর হিজবুল্লাহর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে তারা বৈরুতের রফিক হারিকি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ক্ষোভ সমাবেশ করে তার মন্তব্যের প্রতিবাদ জানান। হিজবুল্লাহর বেশ কয়েকটি কর্মী ওগানারের হাতে থাকা একটি আংটি নিয়ে আলোচনা করেছেন। সেখানে কেভিডের তারা চিহ্ন দেখা গেছে। প্রেসিডেন্ট দাউনের সঙ্গে কর্মকর্তাদের সময় স্পষ্ট দৃশ্য ছিল। 3 জিম্মির বিনিময়ে 183 ফিলিস্তিনি মুক্তি পাচ্ছে আজ। গাজার যুদ্ধবৃত্তি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে 3 জিম্মিকে আজ শনিবার মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার বন্দী থাকা 183 ফিলিস্তিনিকেও মুক্তি দেবে আজ, খবর আল জাজিরার। হামাসের পক্ষ থেকে জিম্মি 3 জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন এলি শারভিং, ওয়াদ বিন আমি এবং এর লেভি। তারা সবাই বেসামরিক ব্যক্তি। হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পাওয়া এই 3 জনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তর। তারা জানিয়েছে, এই 3 জনের পরিবারকে তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে। এদিকে ফিলিস্তিনি বন্দী বিষয়ক কমিশন 183 জন ফিলিস্তিনি বন্দীর নাম প্রকাশ করেছে। বন্দীদের মধ্যে 18 জন যাবজ্জীবন এবং 54 জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করেছেন। এছাড়া এদের মধ্যে 111 জন ফিলিস্তিনি রয়েছে যাদের 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামাসের হামলার পর গাজা থেকে আটক করা হয়। তাদের সবাই পুরুষ, বয়স 20 থেকে 61 বছর। গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকে এখনো পর্যন্ত 18 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকে 383 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। যুদ্ধবিরতির মুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত 3 সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও 33 জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে 1900 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে এই 33 জিম্মির মধ্যে 8 জন মারা গেছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে নিহত হন 1200 জন আর জিম্মি করে আনা হয় 250 জনের বেশি মানুষকে। এর প্রতিশোধে এই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 15 মাস ধরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 61,000 ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় 2/3 ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।